সন্ধেবেলা হাকিমপুরের এক আড়তের সামনে কাদামাখা উঠোনে মহাজন দেবুবাবু একটি পুরনো কাঠের চেয়ারে বসে খেরোর খাতায় হিসেব মেলাচ্ছেন। হারু গাড়োয়ান ও তার ছোকরা সহকারী কেষ্ট একটি গরুর গাড়িতে পাটের বস্তা বোঝাই করছে। কিরে হারু, আর কত দেরি করবি? সন্ধে গড়িয়ে গেল। আজ রাতের মধ্যে মাল নিয়ে না বেরোলে তো ভোর নাগাদ মোহনপুরে পৌঁছাতে পারবি না। আরে সামান্যই বাকি আছে কর্তা, ওই কোণের বস্তা দুটো তুলে দিলেই ল্যাঠা চুকে যায়। চল রে চল। আমার হয়েছে যত জ্বালা, এই গরুগুলো তেমনি সারা দিন শুধু হাম্বা হাম্বা করে যায়। আমি তো তোদের পথের কথাই ভাবছি। সত্যি কি ওই মনসাতলির ঘাট ধরে যাবি? পথটা বড্ড শুনশান। মাল তোলা শেষ করে গায়ের ঘাম মুছতে মুছতে কেষ্ট এসে দাঁড়ায়। কেন কর্তা? ওই পথ দিয়ে গেলে যে অনেকটা বেলা বাজে, ঘুরপথে গেলে তো সেই কাল পেরিয়ে পরশু দুপুর, বলদ দুটোও যে কাহিল হয়ে পড়বে। বেলা বাঁচে ঠিকই, কিন্তু জানটা বাঁচবে তো। গত ৬ মাসে ৫টা গাড়ি ওই ঘাট থেকে বেপাত্তা হয়ে গেছে। গাড়ি, মাল, গাড়োয়ান কিছুরই খোঁজ মেলেনি। লোকে বলে ওখানে নাকি জলপিশাচের আস্তানা। অমাবস্যা পূর্ণিমাতে খাঁড়ির জল থেকে উঠে আসে। ওসব গাঁয়ের লোকের আজগুবি কথা ছাড়ুন তো। এই যুগেও পিশাচ টিশাচে ভয় পেলে চলে? নির্ঘাত কোনো ডাকাতের দল এই গুজব রটিয়েছে, যাতে ভয়ে কেউ ওদিকে না যায় আর ওদের লুটতারাজ করতে সুবিধা হয়। ডাকাতি হোক আর পিশাচি হোক, বিপদ তো বিপদই। দারোগাবাবু লোকলস্কর নিয়েও তল্লাশি চালিয়েছে, কিন্তু ওই বাদাবনের ঘন জঙ্গলে কিছুই খুঁজে পায়নি। কেবল তোর ওপর ভরসা আছে বলেই মালটা দিচ্ছি। তোর বাপের আমল থেকে তোরা এই পথে গাড়ি চালাচ্ছিস। আপনি কিচ্ছুটি ভাববেন না কর্তা, কেষ্টর বোনের বিয়ের জন্য টাকার দরকার। এই চালানটা ঠিকঠাক পৌঁছে দিলে ভাড়ার সাথে ভালো ইনাম দেবেন বলেছেন। ওই সুযোগ কি ছাড়া যায়? ঠিক সময়ে মাল পৌঁছে দিয়ে আপনার ইনাম নিয়েই ফিরব। আচ্ছা যা, ভগবান তোদের সহায় হন। কিন্তু একটা কথা মাথায় রাখিস, ওই পথে রাতে অচেনা কাউকে বা কোনো কান্নার আওয়াজ পেলেও গাড়ি থামাবি না, যাই ঘটুক না কেন। আচ্ছা কর্তা, আমরা আসি। হেই, চল রে চল। হারু গাড়ির চালকের আসনে বসে বলদের দড়িতে টান দেয়। কেষ্ট গাড়ির পেছনে বসে কাঠের চাকার ক্যাচর ক্যাচর শব্দ তুলে গাড়িটা ধীরে ধীরে আড়ত থেকে বেরিয়ে যায়। দেবু মহাজন চিন্তিত মুখে সেদিকে তাকিয়ে থাকেন। গভীর রাত, গরুর গাড়িটি একটি নির্জন উপকূলীয় মাটির রাস্তা দিয়ে যাচ্ছে। একপাশে ম্যানগ্রোভের দুর্ভেদ্য জঙ্গল, অন্য পাশে সমুদ্রের দিকে নেমে যাওয়া খাঁড়ি। চাঁদের আলোয় রূপলি জল চিকচিক করছে। পরিবেশটা যেন এক প্রকার ভৌতিক রূপ ধারণ করে রয়েছে। ওস্তাদ, ঘাটা কেমন ছমছম করছে গো। চারদিকে শুধু ঝিঝি পোকার একটানা ডাক, আর দূরে জলের ছলাৎ ছলাৎ শব্দ, আর কিচ্ছু নেই। এই তো সবে মনসাতলির ঘাট শুরু হল। এখান থেকে ক্রোশ তিনেকের রাস্তা।
বুক চিতিয়ে বসে থাক, দেখবি তরতর করে পেরিয়ে যাব। না মানে মহাজনের কথাটা। আরে ধুর, যত সব বুড়ো মানুষের কুসংস্কার। তুই বরং এক ছিলিমই তামাক শ্বাস দিগি। কিছুটা এগোতেই রাস্তাটা আরো সরু হয়ে আসে। হঠাৎ করেই চারদিকে ঘন কুয়াশা কোথা থেকে উঠে এসে সব ঢেকে দিতে শুরু করে। আরে ধুর ছাই, এই অসময়ের কুয়াশাটা আবার কোত্থেকে জুটল? গাড়ির সামনের পলদ দুটোকেও যা ঠাহর করতে পারছি না। সত্যি ভারী অদ্ভুতুরে ব্যাপার তো ওস্তাদ, এই সময় আবার কুয়াশা। কলিযুগ, ঘোর কলিযুগ, বুঝলি কেষ্টর? না, গাড়িটা একটু দাঁড় করাও। এই অবস্থায় এক পা এগোলেও গাড়ি শুদ্ধ খাড়িতে গিয়ে পড়ব। বলদ দুটোও ভয় পাচ্ছে দেখো। হারু রাস্তার ধারে একটা ভাঙা জেটির পাশে গাড়িটা দাঁড় করায়। জেটির মাথায় একটি হ্যারিকেন টিমটিম করে জ্বলছে দেখা যায়। ওস্তাদ, ওই দেখো আলো। হ্যাঁ, ঠিক বলেছিস। চল তো গিয়ে দেখি, যদি এক ঘটি জল আর একটু জিরিয়ে নেওয়ার জায়গা মেলে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এই নির্জন ভুইফুর জায়গায় আলো, ব্যাপারটা ঠিক ঠেকছে না ওস্তাদ। সবকিছু বেহিসাবি লাগছে। মেলা বকিস না তো, হয়তো কোনো জেলের ডিঙির পাহারাদার হবে। একটু ঝিরিয়ে নেওয়া যাবে। বলদ দুটো জিরিয়ে নিক। ওরা গাড়ি থেকে নামে, কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে ভাঙা জেটির কাছে পৌঁছায়। সেখানে একটা ছোট্ট তালপাতার ছাউনির সামনে এক বৃদ্ধা বসে আছেন। পরনে সাদা থানের কাপড়, মুখে গভীর বিষাদের ছাপ, হাতে রুদ্রাক্ষের মালা। মাসি, এখানে এই নিশুতিরাতে একা একা বসে কি করছেন? পথের দিকে চেয়ে থাকি বাবা, যদি কেউ আমার খোকার খবর এনে দেয়। এই রাতে আপনার ভয় করে না? আমরা তো মোহনপুর যাব, তা এখানে কি একটু জল পাওয়া যাবে? বৃদ্ধা এবার মুখ তুলে তাকান। তার চোখ দুটি যেন কুয়োর মতো গভীর। হ্যাঁ, জল আছে, বসো। আর এই দুটো নারকেলের নাড়ু মুখে দাও, পথ চলতে বল পাবে। তা আপনার খোকা কোথায় গেছে? এই জঙ্গলই তাকে গিলে খেয়েছে। যারা এই বনকে চেনে না, বন তাদের ফিরিয়ে দেয় না। তোমরাও তো অচেনা পথিক, রাতের বেলা এই পথে কোনো শিশুর কান্নার শব্দ শুনলেও দাঁড়িও না। ও মায়ার কান্না, একবার দাঁড়ালেই জঙ্গল তোমায় টেনে নেবে। বৃদ্ধার কথায় হারু আর কেষ্টর গা শিরশির করে ওঠে। ওস্তাদ, চলো ওঠা যাক, কুয়াশাটা একটু হালকা হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, তাই চলো। আচ্ছা মাসি, আমরা আসি। হ্যাঁ, ওরা ঘুরে গাড়ির দিকে এগোতে যাবে, এমন সময় পেছন থেকে একটা বাচ্চার বুক ফাটা কান্নার তীব্র আওয়াজ ভেসে আসে। চমকে ওরা পেছনে তাকায়। এই তো মাসি তো এই কান্নার কথাই বলছিলেন। কিন্তু বাচ্চাটা অমন করে কাঁদছে কেন? চলো তো দেখি একবার। ওরা আবার জেটির দিকে তাকায়, কিন্তু আশ্চর্য, সেখানে কোনো ছাউনি নেই, কোনো বৃদ্ধা নেই, এমনকি হ্যারিকেনটাও নেই। শুধু একটা ভাঙাচোরা পুরনো জেটি খাড়ির দিকে ঝুঁকে আছে। কেষ্ট, সর্বনাশ হয়ে গেছে। যা দেখেছি সত্যি নয়, শিগগির গাড়িতে চল। কিন্তু ওই যে মাসি। কোনো মাসি ছিল না। মহাজন ঠিকই বলেছিল, এ ভালো জায়গা নয়। চল।
ওরা প্রায় দৌড়ে গাড়িতে উঠে পড়ে। হারু সপাং করে বলদ দুটোর পিঠে পাচনবাড়ির বাড়ি মারে। গাড়ি আবার ক্যাচর ক্যাচর শব্দ করে চলতে শুরু করে। ওস্তাদ, কি দেখলাম আমরা? চোখের ভুল? দুজনের একসাথে চোখের ভুল হয় না। ওই মাছি যেই হন, আমাদের সাবধান করতে এসেছিলেন। গাড়িটা জঙ্গলের আরও গভীরে প্রবেশ করে। হঠাৎই রাস্তার মাঝখান থেকে আবার সেই কান্নার আওয়াজটা ভেসে আসে, এবার আরও স্পষ্ট, যেন কোনো শিশু যন্ত্রণায় কাতরাচ্ছে। ওস্তাদ, একটা বাচ্চা, নির্ঘাত কোনো বিপদ হয়েছে। গাড়িটা দাঁড় করাও। না, কিছুতেই না। মাসির কথা ভুলে গেলি? এটা মায়ার কান্না। যদি সত্যি কোনো বাচ্চা বিপদে পড়ে থাকে, আমরা ওকে ফেলে চলে গেলে নিজেদের ক্ষমা করতে পারবো? একবারটি দাঁড় করাও বলছি। কেষ্টুম জেদের কাছে হারু হার মানে। অনিচ্ছা সত্ত্বেও গাড়ি থামায়। হ্যারিকেনটা হাতে নিয়ে নামতেই শুনতে পায় রাস্তার পাশে একটা ঝোপের আড়াল থেকে কান্নার শব্দ আসছে। কে ওখানে? ভয় পেও না, আমরা সাহায্য করতে এসেছি। দুজনে দুপা ঝোপের দিকে এগোতেই ওদের কিছু বুঝে ওঠার আগেই অজান্তে একটি পাতা ফাঁদে পা দিল, আর সাথে সাথে হারু আর কেষ্ট করে একটা আর্তনাদ করে গর্তটিতে লুটিয়ে পড়ে। হারু আর কেষ্টর জ্ঞান ফেরে। তারা দেখে একটি শিরীষ গাছের সাথে তাদের শক্ত করে বাঁধা হয়েছে। তাদের সামনে কতগুলো লোক আগুন জ্বালিয়ে বসে রয়েছে। জ্ঞান ফিরেছে শিকারের। বেশ কই মাছের জান যে তোদের। তোমরা কারা? আর আমাদের কে এভাবে বেঁধে রেখেছ কেন? আমরা চোরাচালানকারী বা ডাকাতও বলতে পারিস। তো তোমরাই তাহলে সবকিছুর পিছনে? ঠিক ধরেছিস, আমরাই এখানকার রাজা। লোকে ভয় পায় জলপিশাচকে, আর আমরা আরামে মাল সাফ করি। তোদের গাড়ির মাল তো খাসা, 6 মাস আর কোনো কাজ করতে হবে না। আমাদের ছেড়ে দাও, আমরা কাউকে কিচ্ছু বলবো না। ছেড়ে দেব? মনসাতলির ঘাটের নিয়ম হল মাল এখানে থাকে, আর মালের মালিক জঙ্গলের ষাঁড় হয়। তোদেরও ওই 10 জনের মতোই খাঁড়ির নোনা জলে ভাসিয়ে দেব। একজন ডাকাত একটা ধারালো দা বের করে তাদের দিকে এগিয়ে আসে। বল, কার গলাটা আগে নামাই? হারু আর কেষ্ট ভয়ে চোখ বন্ধ করে ফেলে। ঠিক তখনই চারপাশের বাতাসে একটা হিম শীতল দমকা বাতাসের স্রোত বয়ে যায়। ঝিঝি পোকার ডাক থেমে যায়। আগুনের শিখাটা হাওয়ায় স্রোতে বিলীন হয়, দপ করে নিভে গেল। কি হলো রে? হঠাৎ এমন কাঁপুনি দিয়ে শীত লাগছে কেন? কুয়াশার ভেতর থেকে সেই বৃদ্ধার ছায়ামূর্তি বেরিয়ে আসে, কিন্তু এবার তার রূপ ভয়ঙ্কর। চোখ দিয়ে আগুনের হলকা বেরোচ্ছে, সাদা শাড়িটা কাদামাখা, নখগুলো বড় বড়। ডাকাতরা চমকে ওঠে। সর্দার, এ তো মুখ্য পিসি। তোরা আমার ছেলেকে মারলি, আমার বোন মায়ের গাছ কাটলি, তোদের পাপের ঘড়া পূর্ণ আজ। পিসির ভূতটা তাদের দিকে এগিয়ে আসে আর এক এক করে তাদের ঘাড় মুটকে দেয়। তাদের নিষ্প্রাণ দেহগুলো মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সব শান্ত হয়ে যায়। হারু আর কেষ্টর বাঁধন নিজে থেকেই খুলে যায়। বক্ষদা পিসির ভূত তাদের সামনে এসে দাঁড়ায়, তার ভয়ঙ্কর রূপ মিলিয়ে গিয়ে সেই বিষণ্ণ মুখটা ফিরে এলো। কে
কে আপনি? আমি এই জঙ্গলেরই মেয়ে। আমার নাম মোক্ষদা। আমার ছেলে অরণ্য এই বনের বনরক্ষী ছিল। এই শয়তানগুলো জঙ্গলের দামি গাছ কেটে পাচার করত। আমার ছেলে বাধা দেওয়ায় ওরা ওকে খুন করে খাঁড়িতে ফেলে দেয়। আমি দ্বারকার কাছে নালিশ জানাতে গেলে ওরা আমাকেও মেরে এই শিরীষ গাছের নিচেই পুঁতে দেয়। তাই আপনি আমাদের সাবধান করতে এসেছিলেন? হ্যাঁ, আমি চাই না আমার জঙ্গলের পথে আর কোনো নির্দোষ মানুষের রক্ত ঝরুক। আজ তোদের দেখে আমার খোকার কথা মনে পড়েছিল, তাই তোদের বাঁচাতে এলাম। এই শয়তানদের বিনাশ না হলে আমার আত্মার শান্তি হতো না। আমরা আপনার জন্য কি করতে পারি? এই গাছের নিচেই আমার দেহটা আছে, আর খাঁড়ির জলে আমার খোকার দেহ। দ্বারকাকে খবর দিস, আমাদের দুজনের দেহ উদ্ধার করে যেন মুখাগ্নি করা হয়। তাহলেই আমি আর আমার ছেলে মুক্তি পাব। এই জঙ্গল আবার শান্ত হবে। বিদায়। মোক্ষদা পিসির ভূত ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যায়। পূব আকাশে ভোরের আলো ফোটে। হারুয়ার কেষ্ট কোনো রকমে গরুর গাড়ি নিয়ে মোহনপুর পৌঁছায় এবং স্থানীয় থানায় সব খুলে বলে। দারোগাবাবু ও বন দপ্তরের কর্মীরা মনসাতলির ঘাটে এসে ডাকাতদের মৃতদেহ এবং শিরীষ গাছের নিচ থেকে মোক্ষদা দেবীর কঙ্কাল উদ্ধার করে। খাড়ি থেকে তার ছেলের কঙ্কালও পাওয়া যায়। যথাযোগ্য মর্যাদায় তাদের শেষ কৃত্য সম্পন্ন হয়। এরপর থেকে মনসাতলির ঘাটে আর কোনোদিন কোনো গাড়ি বা মানুষ উধাও হয়ে যায়নি।